সকলের নিকট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন, এতে করে ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়ি আছেন? ও মোড়ল মশাই, আরে আপনি কোথায় আছেন? আরে মোড়ল মশাইকে অনেকক্ষণ ধরে ডাকতেছি, সে কি ঘরে নেই? আজ এই ঝড় বৃষ্টির দিনে আমরা কত দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছি, আর উনি আনন্দে ঘুমাচ্ছে ঘরের ভিতর। ঘরের সামনে এত চিল্লাপাল্লা শুনতে পেয়ে মোড়ল মশাই ভিতর থেকে বেরিয়ে আসলো। ঘরের সামনের রুমে এসে দেখতে পেল তারই এলাকা একজন সাধারণ কৃষক তাকে ডাকতেছে। আরে সবর আলী জি, কি অবস্থা আপনার? এই বিকেলবেলা আপনি আমাকে ডাকাডাকি করতেছেন কেন? আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতেছিলাম। মোড়ল মশাই, আপনাকে একটু আমার সাথে যেতে হবে। আমরা সবাই খুব কষ্টে আছি, একটু দেখে যান না আমাদের অবস্থাটা। এই ঝড় জানটায় আমরা কিভাবে আছি, এই বন্যায় আমরা কিভাবে বেঁচে আছি, একটু আমাদেরকে দেখে যান। এই দুর্দিনে যদি আপনি আমাদের খোঁজ খবর না রাখেন, তাহলে কে আমাদের খোঁজ খবর রাখবে? সবর মিয়া, তুমি কি বলতে চাও আমি বুঝতে পারতেছি না, একটু পরিষ্কার করে বলো। আমরা নদীর পাড়ের ওপারের মানুষ, গ্রামের সবাই খুব কষ্টে আছি। বন্যায় আমাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমার সাথে চলুন, সবাই কি দুরবস্থায় আছে একটু দেখে আসেন। ঠিক আছে, চলো। গ্রামের মোড়ল সাহেব খুবই নরম মনের মানুষ। যখনই সবুর মেয়ের সাথে বের হওয়ার জন্য ঘর থেকে বের হলে ঠিক তখনই আকাশ কালো হয়ে অন্ধকার হয়ে মেঘ চলে আসলো। সবুর মেয়ে এবং গ্রামের মোড়ল সাহেব নদীর পথে যাবে, তাই নদীর কাছে চলে আসলো। আরে আমার তো মনে হচ্ছে সবুর মেয়ের পা মাটিতে নেই, সে কি উড়ে উড়ে আসতেছে? সবর মিয়া, তুমি কি ঠিক আছো? আমার কেমন জানি মনে হচ্ছে। মোড়ল মশাই, আপনি এত চিন্তা ভাবনা করবেন না, আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। আপনি এই নৌকা উঠে বসুন, আমরা নদীর ওপারে যাব। মোড়ল মশাই কিছু একটা বুঝতে পারলেন, কিন্তু হঠাৎ করে কেন সবুর মেয়ে রেগে গেলেন তা বুঝতে পারলেন না। মোড়ল মশাই, আপনাকে বললাম না এত চিন্তা করবেন না, আপনি নৌকায় উঠে বসুন। মোড়ল মশাই, কিছুক্ষণ পর হয়তো আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু কোনো কথা বলবেন না। আমার সাথে চুপ করে বসে থাকবেন। আমি অতিরিক্ত কথা বলা পছন্দ করি না। সবুর মিয়া, সেই অনেকক্ষণ ধরে আমি তোমার কথার উল্টাপাল্টা দেখতেছি। তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো। দেখুন মোড়ল মশাই, আমি আপনাকে আগেই বলেছি, এখনো বলতেছি, সামনে যা কিছু ঘটবে আপনি চুপ করে শুধু দেখে থাকুন, কোনো কথা বলবেন না, এটা আপনার বিপদ হতে পারে। আচ্ছা সবুর মিয়া, তুমি যেমনটা চাও তেমনই হবে। সবুর মেয়ে এবং গ্রামের মোড়ল যখনই নদীর মাঝপথে যাচ্ছিল, তাদের নৌকাটা কোনো রকম বৈঠা ছাড়াই হেলে দুলে চলতে থাকলো। নৌকার পাশ দিয়ে এত পরিমাণ মাছ জেগে উঠেছে যা গ্রামের মোড়ল আগে কখনো দেখে নাই। গ্রামের মোড়ল আরও লক্ষ্য করে দেখলো সবুর মিয়া জীবিত মাছ নদী থেকে ধরে ধরে খাচ্ছিল। কি সবুর মিয়া, তুমি এই কি শুরু করলে? এই জীবিত মাছগুলো তুমি কিভাবে ধরে খাচ্ছ? আগে তো কখনো এমনটা দেখি নাই। কোনো মানুষ এভাবে জীবিত মাছ খেতে পারে আমি তো আগে কখনো জানতামও না। মোড়ল মশাই, আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি মাছ ধরে খাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। চলুন, এই তো আমরা নদীর পাড়ে চলে এসেছি। মোড়ল মশাই, আমরা নদী পার হয়ে গেছি, চলুন আমরা সামনের দিকে হাঁটতে থাকি। আশা করি আপনি আমার সাথে থাকবেন, কোনো সমস্যা হবে না আপনার। আসুন আমরা সামনের দিকে চলতে থাকি। শোনো সবুর মিয়া, অনেকক্ষণ ধরে দেখে আসতেছি তুমি উল্টাপাল্টা কিছু করতেছো। তুমি আমার সামনে দিয়ে হাঁটো, আমি তোমার পিছন পিছন আসতেছি। মোড়ল মশাই, সামনে কবরস্থানটা দেখা যাচ্ছে, আমরা ওখানে দাঁড়াবো। তারপর মোড়ল সাহেব, দেখুন সামনে একটা বাজার দেখা যাচ্ছে, আপনি কষ্ট করে আমার জন্য 2 কেজি মিষ্টি নিয়ে আসুন। সবুর মেয়ের কথা শুনে মোড়ল মশাই একটু চিন্তিত হয়ে পড়ল। তারপরেও সে বাজারের দিকে গেল মিষ্টি আনার জন্য। একটু সামনে যেতেই দেখলো বাজারে কয়েকটা মিষ্টির দোকান খোলা। গ্রামের লোকগুলোর যে আজকাল কি হলো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এই মিষ্টির দোকান থেকে আমি 2 কেজি মিষ্টি কিনে নিয়ে যাই। আরে এই মিষ্টির দোকানে তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে, বড় বড় সুন্দর মিষ্টি। আমি এখান থেকে 2 কেজি মিষ্টি কিনে নিয়ে যাই। গ্রামের মোড়ল সাহেব মিষ্টির দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে সবুর মিয়ার দিকে রওনা দিল। সবুর মিয়া এতক্ষণ ধরে কবরস্থানের দিকে অপেক্ষা করছিল। মোড়ল মশাই যখনই মিষ্টি নিয়ে আসলো তখনই দেখতে পেল সবুর মিয়া একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থাকার পর সবুর মিয়া এবং মোড়ল সাহেব কবরের পাশে বসে পড়ল। মোড়ল সাহেব চিন্তা করতে থাকলো, আজ আমার সাথে এই কি হচ্ছে। বীর বীর বুম বুম, বীর বীর বুম, বীর বীর বুম বুম, বীর বীর বুম। মোড়ল মশাই খেয়াল করলো সবুর মিয়া বেশ কিছুক্ষণ ধরে কি মন্ত্র পাঠ করতেছে। হঠাৎ করেই কবরের ভিতর থেকে একটি লাশ বেরিয়ে আসলো এবং সবুর মিয়া সেই লাশের হাত পা এবং মিষ্টি একসাথে খেতে থাকলো। আরে সবুর মিয়া, তুমি কি করছো? লাশ খাচ্ছ তুমি? মিষ্টি দিয়ে লাশ দিয়ে একসাথে খাচ্ছ? মোড়ল মশাই, এবার তোমার পালা। এতক্ষণ আমি মিষ্টি দিয়ে লাশের হাত পা খেয়েছি, এখন আমি তোমাকে খাবো। আরে সবুর মিয়া, তোমার চেহারা হঠাৎ করে এভাবে পাল্টে গেল কেন? তাহলে কি তুমি আমাদের এলাকার সবুর মিয়া নয়? তুমি কি একটা ভূত? হ্যাঁ, আমি সবুর মিয়া নয়, আমি একটা ভূত।
এতক্ষণ এই লাশের হাত পা যেভাবে কামড়ে কামড়ে খেয়েছি মিষ্টি দিয়ে, এখন তোমাকেও খাবো। ওরে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, এই ভূত আমাকে খেয়ে ফেললো। যাক বাবা, এখানে তো কেউ আমাকে বাঁচানোর মতো নেই, আমি নিজেই পালিয়ে যাই। এই কথা বলেই গ্রামের মোড়ল মিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর নিজের জীবন বাঁচালো। বাবা রে বাবা, আজকের মতো জীবনে বেঁচে গেলাম। আচ্ছা, ওই তো এখন লাশটা খাচ্ছে, আমি তো আজকের মতো বেঁচে গেলাম। মোড়ল মশাই এখন আর তার গ্রামের দিকে গেলেন না, পাশের গ্রামের দিকে ছুটে চললেন। দৌড়তে দৌড়তে হঠাৎ কোনো এক জায়গায় গিয়ে থমকে পড়ল। বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর যখনই তার জ্ঞান ফিরল, তখনই সে শুনতে পেল তার পাশ থেকে কেউ একজন কথা বলতেছে। এই কে কে ওখানে? ওঠো, তুমি এখানে পড়ে আছো কেন? উঠে যাও। আরে গাছ, তুমি কিভাবে কথা বলতেছো? আমি তো এই এলাকা দিয়ে দৌড়ে যাচ্ছিলাম, একটা ভূত আমার পিছন ধাওয়া করছে। আমি তো দৌড়তে দৌড়তে তোমার শিকড়ের সাথে ধাক্কা লেগে কখন যে পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যায় তা আমি বলতে পারি না। আচ্ছা শোনো, আমি ওখানে আমার গ্রামের বাড়িতে যাব, তার আগ পর্যন্ত আজকে তোমার ছায়াতলে থাকতে চাই। ঠিক আছে, আপনি আমার পিছনে যান এবং ওখানে আজকের রাতটি কাটিয়ে দিন। হ্যাঁ গাছ ভাই, তোমার পিছনে তো অনেক ময়লা দেখা যাচ্ছে, আমি ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। না হয়তো তোমার গোড়া নষ্ট হয়ে তুমি একদিন মারা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি একজন ভালো মানুষ। তুমি এক কাজ করো, এই ময়লাগুলো পরিষ্কার করলে দেখতে পাবে একটি দরজা, সেই দরজা দিয়ে তুমি ঢুকে পড়বে ভিতরে। কিন্তু আমি দরজা দিয়ে ভিতরে ঢুকবো কেন? শোনো, আমি বুঝতে পারছি তুমি একজন ভালো মনের মানুষ, তাই আমি তোমাকে অনেক স্বর্ণালঙ্কার দিতে যাচ্ছি। আমার পিছনে যে দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকলে তুমি একটি গুহা দেখতে পাবে। গুহার ভিতরে অনেক স্বর্ণালঙ্কার আছে, তবে সাবধান, মাত্র একটি কলস নেবে। সেখানে অনেকগুলো স্বর্ণ আছে, কিন্তু তুমি লোভ করবে না। গাছটির কথা অনুযায়ী মোড়ল সাহেব গাছের গোড়া পরিষ্কার করতে থাকলো। ঠিক তখনই গাছের ভিতরে এক বিশাল আকৃতির দরজা দেখতে পেল। মোড়ল সাহেব দরজা দিয়ে ভিতরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই গুহার ভিতরে এবং দেখতে পেল অনেকগুলো স্বর্ণের কলস রাখা আছে। আরে বাহ, এতগুলো স্বর্ণ এখানে! আমি তো সবগুলো নিতে পারবো না। আচ্ছা, গাছ তো বলেছে আমাকে লোভ না করতে, তাহলে আমি শুধু একটি নিয়ে চলে যাব। মোড়ল সাহেব যখনই একটি স্বর্ণের কলসে হাত দিল, তখনই দেখতে পেল ওখান থেকে চারজন লোক বেরিয়ে আসছে, যারা নাকি স্বর্ণের কলসের ভিতরে বন্দী ছিল। আরে মশাই, আপনি কি? আপনি কিভাবে এখানে আসলেন? আচ্ছা যাই হোক, আপনি আমাদেরকে বাঁচান। আরে তোমরা কারা? এখানে কি করতেছো? শোনো, তুমি যে বলতেছো তোমাকে বাঁচাবো, আমি কি করে বাঁচাবো তোমাকে, আমাকে বলো। আপনি এখানে ঢোকার সময় এই গাছ আপনাকে অবশ্যই একটি শর্ত বলে দিয়েছে, আপনি সেই ওর শর্ত অনুযায়ী কাজ করুন, আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, গাছ তো আমাকে বলেছে শুধুমাত্র একটি স্বর্ণের কলস নিতে, আমি লোভ না করতে বললো। ঠিক আছে, আমি একটি স্বর্ণের কলস নিয়ে চলে যাচ্ছি। তবে এটা বুঝতেছি না তোমরা এখান থেকে কিভাবে মুক্ত পাবে। আশা করি তোমরা অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে। মোড়ল সাহেব কোনো প্রকার লোভ না করেই একটি স্বর্ণের কলস নিয়ে বেরিয়ে পড়লো। যখনই বেরিয়ে পড়লো তখনই দেখতে পেল সে সকাল হয়ে গেছে। আমার মনে হচ্ছে পিছন থেকে আমাকে কেউ ডাকতেছে। আচ্ছা পিছন ফিরে তাকিয়ে দেখি তো। আরে, সমস্ত লোকগুলো তো চলে আসতেছে, তার মানে তারা মুক্তি পেয়ে গেছে। মোড়ল মশাই যখন একটি স্বর্ণের কলস নিয়ে বেরিয়ে গেল, তার পরপরই সমস্ত লোকগুলো যারা বন্দী ছিল এতদিন, সেখান থেকে একটি করে স্বর্ণের কলস নিয়ে বেরিয়ে চলে আসলো। মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লোভ না করার কারণে আজকে আমরা সবাই বেঁচে গেছি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি যদি লোভ করতেন, একের অধিক কলস নিতেন, তাহলে এখানে আপনিও আমাদের মতো বন্দী হয়ে থাকতেন। এই গাছের কথা অনুযায়ী যতদিন পর্যন্ত আপনার মতো নির্লোভ এবং ভালো মানুষ এখানে না আসবে, ততদিন পর্যন্ত আমরা সবাই আটকা পড়ে থাকতাম এবং এই কলসে বন্দী হয়ে থাকতাম। আপনিও যদি একাধিক কলস নেওয়ার চেষ্টা করতেন, তাহলে আপনিও বন্দী হয়ে থাকতেন আজীবনের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। এখন তোমরা সকলে সকলের বাড়ি ফিরে যাও। ঠিক আছে, আমরা সকলে নিজ নিজ বাড়িতে চলে যাব। একটা অনুরোধ রইল, যেহেতু আমরা আপনার কারণে বেঁচে গিয়েছি, তাই আমাদের সকলের কলস থেকে অর্ধেক পরিমাণ স্বর্ণ আপনি নিতে হবে।